আজকের নতুন ভিডিওতে এডুইন্সের সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। দশম শ্রেণীর বাংলা বিষয়ের আজকের আলোচনা একটি গদ্য, নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহের যে লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু তার আসল নাম নয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা কথা সাহিত্যিক হিসেবেও জানি। ওনার সময়কাল আমি কিছুটা বলে দিই। জন্ম 1908 খ্রিস্টাব্দের দুমকা শহরে, আর ওনার মৃত্যু 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। ওনার আরো কিছু সৃষ্টি আমরা দেখতে পাই। ওনার রচনা পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, জননী এবং দিবারাত্রির কাব্য। এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য সৃষ্টি, যা আমাদের সবার কাছে অত্যন্ত পরিচিত। আজকের যে গল্প নদীর বিদ্রোহ, সেই গল্পটা কিন্তু নেওয়া হয়েছে দশম গ্রন্থ ও চতুর্থ গল্প সংকলনের সরীসৃপ কাব্যগ্রন্থ থেকে। তাহলে নদীর বিদ্রোহের মূল গ্রন্থ কি না? সরীসৃপ কাব্যগ্রন্থ। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন অথবা এমসিকিউতে আসতে পারে। 1 নম্বরের প্রশ্নের উত্তর। এখানে দুটো 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে মূল গ্রন্থের নাম এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম। এবার আমি আসছি নদীর বিদ্রোহ গল্পের প্রধান বিষয়বস্তুতে। নদীর বিদ্রোহ এই নামকরণটা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি নদী কোনোভাবে বিদ্রোহ জানাচ্ছে। কার বিরুদ্ধে এবং কোথায়? এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নদীর বিদ্রোহ অর্থাৎ আমরা মানুষরা কিন্তু সবসময় প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি প্রকৃতিকে আটকানোর জন্য বিভিন্ন রকম ভাবে। সেই বিভিন্ন রকমের মধ্যে প্রকৃতিকে আটকানোর একটা প্রকার হচ্ছে নদীর কাছে বাঁধ অথবা ব্রিজের সৃষ্টি। আমরা কিন্তু সবসময় যে কোনো নদীর আশেপাশে দেখতে পাই ব্রিজ তৈরি করে দিচ্ছি, বাঁধ তৈরি করে দিচ্ছি। এটা যে নদীর যে একটা নিজস্ব গতিপথ, তা কিন্তু বিঘ্নিত হচ্ছে। কেমন ভাবে? কারণ আমরা যে নদীর কোথাও আমরা নদীর কিন্তু দেখি অত্যন্ত উচ্ছল প্রবাহ, কোথাও আমরা দেখি নদীর ক্ষীণ প্রবাহ। এছাড়াও আমাদের ঋতু বৈচিত্র্যের কারণেও কিন্তু নদীর প্রবাহমানতা অনেকটা পরিবর্তিত হয়। কখনো নদী অত্যন্ত উচ্ছ্বাসভাবে প্রবাহিত হয়, কখনো নদী অত্যন্ত শান্তভাবে প্রবাহিত হয়। যখন প্রকৃতির বর্ষাকাল থাকে তখন কিন্তু নদী অত্যন্ত চঞ্চল হয়ে যায়। নদী অনেকটা উচ্ছ্বসিত হয়ে গিয়ে অনেক প্রবল ভাবে বইতে চাওয়ার চেষ্টা করে। তখন সেখানে বাঁধ সাজে কে? সেই প্রকৃতির কাজে বাঁধ সাজে হচ্ছে ব্রিজ অথবা বাঁধ, যা কাদের তৈরি? না আমাদের মানুষের তৈরি। প্রকৃতিকে আটকানোর কিন্তু কোনো অধিকারই মানুষের নেই, তাও আমরা মানুষরা নিজেদের সুযোগ সুবিধার জন্য প্রকৃতিকে আটকানোর চেষ্টা করি নদীতে বাঁধ দিয়ে। এটাই হচ্ছে এই গল্পের একটা প্রধান দ্রষ্টব্য বিষয়। এইবার আসি গল্পের কিছুটা আলোচনায়। নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ ছিল একজন স্টেশন মাস্টার। সেই স্টেশন মাস্টারের কাজ ছিল ট্রেনের যাতায়াত দেখা এবং তার ঠিকঠাক টাইম মতন সে বেরোচ্ছে, কোন ট্রেন যাচ্ছে কোন ট্রেন আসছে তার হিসেব রাখা। সেই দিন 4:45-এর ট্রেনটা, যে প্যাসেঞ্জার ট্রেনটা ছিল, সেই ট্রেন চলে যাওয়ার সময় সে তার সহকারীর কাছে জানতে চায় যে আর বৃষ্টি হবে কিনা। কারণ বিগত 5 দিন ধরে প্রবল ধারায় মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। তখন সহকারী আকাশ দেখে জানায় আর হয়তো বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। নদের চাঁদ ইতিমধ্যে স্টেশন থেকে বেরিয়ে চলে যায় নদীর দিকে। আর এই যে আমাদের গল্পের প্রধান চরিত্র নদের চাঁদের কিন্তু নদীর প্রতি এক অসম্ভব ভালোবাসা ছিল। কারণ নদের চাঁদের যখন জন্ম হয়েছিল, নদের চাঁদের জন্মই হয় নদীর তীরবর্তী স্থানে, অর্থাৎ তার যে জন্মস্থান ছিল, তার যেই গ্রামে তার জন্ম হয়েছিল, নদীর কাছে ছোটবেলা থেকে, শৈশবকাল থেকে নদীর ধারে খেলাধুলা করে এইভাবে করেই তার বেড়ে ওঠা, তার বড় হওয়া। এইভাবে নদের চাঁদ দিনের পর দিন নদীর অত্যন্ত
সবকিছু অত্যন্ত কাছের হয়ে সে বেড়ে উঠেছে। নদীর সব রকমের আবেগ, নদীর সবকিছু সে বুঝতে পারে, নদীর ভাষা সে বুঝতে পারে। এক কথায় যদি বলি সেটা হচ্ছে যে নদীর সমস্ত মনোভাব, নদীর ভাষা নদের চাঁদ বুঝতে পারে। এইভাবে করেই নদের চাঁদ জীবনটাকে প্রবাহিত করছে। অবশেষে সে যখন স্টেশন মাস্টার রূপে এখানে চাকরি সূত্রে আসে, সেখানেও সে নদী দেখতে পায়। তার জন্মস্থানের গ্রাম এবং তার চাকরি স্থানের গ্রাম দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। নদের চাঁদ যখন এই সবকিছু ভাবতে ভাবতে নদীর কাছে গিয়ে পৌঁছয়, সে দেখতে পায় নদীর প্রবাহ অত্যন্ত প্রবল, নদীর জলোচ্ছ্বাস অত্যন্ত প্রবল, নদীকে যেন বাঁধ বানানো যাচ্ছে না, এরকম ভাবে নদী প্রবাহিত হচ্ছে। এই দেখে নদের চাঁদের কোথাও গিয়ে মনে একটা আনন্দের উদ্রেক হয়। সেইখান থেকে নদের চাঁদ এটাও ভাবতে থাকে যে সে যে তার গ্রামে জন্মগ্রহণ করেছিল, সেই গ্রামের নদী কিন্তু ছিল অত্যন্ত খিনতোয়া। অর্থাৎ খিনতোয়া কথার অর্থ কি না, সরু, খুব সংকীর্ণ ধরনের নদী, যেখানে এত উচ্ছ্বাস ছিল না, যেখানে এত প্রবলতা ছিল না, যেখানে এত প্রবাহমানতা ছিল না। সেই নদী আর এই নদীর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ, যেটা দেখে নদের চাঁদের খুব ভালো লাগছিল। তার গ্রামের নদীকে কোথায় যেন গিয়ে তার মনে হতো তার দূর আত্মীয়ের মতন, যা কিনা অত্যন্ত দুর্বল, কোনো রোগাচ্ছন্ন মানুষ যখন তার শরীরের সবকিছু শুকিয়ে যায়, সেই নদীকে দেখলে পরেও মনে হতো অত্যন্ত দুর্বল আত্মীয়ের মতন। কিন্তু এই নদীটি দেখে তার মন আনন্দে ভরে উঠছে, কারণ এই নদীটি অত্যন্ত জলে পরিপূর্ণ। এইভাবে করে তিনি নদীর ধারে বসে থাকেন আর অদ্ভুতভাবে নদীর সব কিছুকে সে অনুভব করতে থাকে, নদীর আনন্দ। সে নদীকে দেখে বুঝতে পারছে তার নদীর সেই সময় কতটা আনন্দ হচ্ছে। সেই দেখে নদের চাঁদ চুপচাপ ব্রিজের একটা ধারক স্তম্ভের পাশে গিয়ে বসে থাকে। বসে অদ্ভুতভাবে সে নদীর সাথে খেলা করতে শুরু করে। এইখানে আরেকটা আমাদের প্রশ্ন আছে যে নদীর সাথে নদের চাঁদের খেলা করছে। নদের চাঁদের পকেটে ছিল তার স্ত্রীকে লেখা একটা 5 পৃষ্ঠাব্যাপী একটা চিঠি। সেই চিঠিটা সে পকেট থেকে বের করে নদীর জলে ভাসিয়ে দেয়। কেন ভাসিয়ে দেয়? কারণ সেই সময় তার স্ত্রীকে লেখা চিঠি অত্যন্ত বিরহ দিচ্ছিল তাকে। এইভাবে নদীর সাথে খেলা করার উদ্দেশ্যে সেই জলের মধ্যে সেই চিঠিটা নদের চাঁদ ভাসিয়ে দেয়। আর অদ্ভুতভাবে সেই নদীও কিন্তু সেই চিঠিটাকে লুকিয়ে ফেলে। অর্থাৎ লুকিয়ে ফেলে বলতে এখানে জলোচ্ছ্বাস এতই প্রবল যে চিঠিটা নিমেষের মধ্যে কোথায় জলে হারিয়ে গেল, নদের চাঁদ তা খুঁজেও পেল না। কিন্তু তারপরেও কিন্তু নদের চাঁদের মনে এক অদ্ভুত আনন্দের ব্যাপার দেখা দিয়েছে। নদের চাঁদ যখন নদীর দিকে আসছিল, অদ্ভুতভাবে সে যেন একজন কিশোর বয়সের নদের চাঁদ হয়ে গিয়েছিল। সেই শৈশব বয়সে, কিশোর বয়সে যেভাবে নদীকে দেখলে পরে সে আনন্দে অত্যন্ত আপ্লুত হয়ে উঠত, এই দিনও সে নদের চাঁদের ঠিক একই রকম অনুভূতি হচ্ছিল। এইভাবে নদের চাঁদ নদীর ধারক স্তম্ভের ওপর, ব্রিজের ধারক স্তম্ভের ওপর বসে থাকতে থাকতে নানা কিছু ভাবতে থাকে। ইতিমধ্যে বৃষ্টি আস্তে আস্তে অনেকটাই কমে যায়। তখন নদের চাঁদ উঠে তার বাড়ির দিকে, অর্থাৎ যেই স্টেশনের তিনি স্টেশন মাস্টার ছিলেন, সেই দিকেই আস্তে আস্তে যাওয়ার কথা চিন্তা করলেন। এমন সময় সে যখন ব্রিজের ধার দিয়ে যেতে যেতে রেল লাইনের কাছে চলে যায় এবং রেল লাইনের ওপর দিয়ে সে যেতে থাকে, হঠাৎ ডাউনের একটা ট্রেন এসে নদের চাঁদকে ধাক্কা মারে। সেই ডাউনের ট্রেনটা যখন ধাক্কা মারে নদের চাঁদকে, নদের চাঁদ কিন্তু পিছন দিকে তাকানোরও সুযোগ পাননি। নদের চাঁদ কখনোই সেই যে ট্রেন আসছে সেই আওয়াজও শুনতে পায়নি, কিন্তু নদের চাঁদ ছিল তার নিজের চিন্তাতেই অত্যন্ত ব্যাকুল। এই চিন্তা করতে করতেই নদের চাঁদ তার উদ্দেশ্যে, তার বাড়ি রওনার পথের দিকে এগিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে নদের চাঁদকে কিন্তু সেই ডাউনের ট্রেনটা ধাক্কা মেরে দেয় এবং নদের চাঁদের মৃত্যু ঘটে। এ থেকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি
যে এই যে নদীর যে প্রবাহমানতার আটকানো, যে বাঁধ সৃষ্টি করে, ব্রিজ সৃষ্টি করে, যে নদীর যে উচ্ছলতাকে, নদীর আপন গতিপথকে মানুষ যেভাবে রোধ করার চেষ্টা করছে, প্রকৃতিকে আটকানোর চেষ্টা করছে, তাতে কিন্তু প্রকৃতি খানিকটা রুষ্ট। এই রুষ্ট হওয়ার দরুনই কিন্তু নদের চাঁদের এই পরিণতি। কিছুটা আমরা বলতে পারি যে প্রকৃতি কিছুটা প্রতিশোধ নিল নদের চাঁদের ওপর তার নিজস্ব গতিপথকে আটকানোর কারণে। এখান থেকে আমরা এই নদীর বিদ্রোহ, এই গল্প থেকে আমরা কিন্তু এই আলোচ্য বিষয়বস্তুটাই দেখতে পাচ্ছি। এরপরেও যদি তোমাদের আরো কিছু জানার থাকে, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা এডুভিন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এডুভিন্সের যে ফেসবুক পেজটি রয়েছে তা লাইক, ফলো এবং শেয়ার করো। ধন্যবাদ। Eduwings, learn, grow, succeed.